সেদিন অনেক রাত করে বাসায় ফিরলাম। ডাইনিং টেবিলে আমার স্ত্রী যখন রাতের খাবার পরিবেশন করছিল তখন আমি তার হাতে হাত রেখে বললাম, তোমার সাথে কিছু কথা আছে। সে আমার সামনে চেয়ারে বসলো। বিরস চিত্তে নীরবে খাওয়া দাওয়া করছিল। আমি তার নিষ্প্রাণ চোখে আমি তার নিষ্প্রাণ চোখে চাপা কষ্ট দেখতে পেলাম। কিভাবে কথা শুরু করব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। নীরব সময়টুকু তাকে অবচেতন মনে দিয়ে দিলাম, যাতে সে তার মনের মধ্যে কিছুটা আঁচ করতে পারে। একসময় নীরবতা ভেঙে বলেই ফেললাম, আমি ডিভোর্স চাই। আমার কথায় তার মধ্যে তেমন কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। সে স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করলো, কেন? এই ছোট প্রশ্নের তেমন কোনো যৌক্তিক উত্তর আমার কাছে সে সময় ছিল না। আমি চুপ করে থাকার কারণে সে রেগে গেল কিছুটা। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি একটা কাপুরুষ। এটাই ছিল সে রাতে তার শেষ কথা আমার সাথে। কারণ আমি আসলেই এই ডিভোর্স চাওয়ার কোনো উপযুক্ত কারণ দাঁড় করতে পারছিলাম না। শুধু এতটুকুই আমার মাথায় আসছিল, আমি আরেকজনকে ভালোবেসে ফেলেছি। আমার হৃদয় এখন জেনিফার কাছে। গত কয়েকদিন ধরে আমি আমার স্ত্রীর জন্য এক ফোঁটাও ভালোবাসা অনুভব করিনি, কিন্তু আজকে তার জন্য আফসোস হচ্ছে। হঠাৎ করেই আমার মধ্যে একটা অপরাধবোধ জেগে উঠল। আমার স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা না থাকলেও কোনো রকম ঘৃণা ছিল না। 10 বছরের বিবাহিত জীবনে আমি তার কোনো আচরণে তেমন মনক্ষুণ্ণ হয়েছি বলে মনে পড়ে না। ডিভোর্স সেটেলমেন্টে তাকে আমার বাড়ি, একটা গাড়ি আর আমার কোম্পানির 25% শেয়ার দিয়ে তার হাতে এগ্রিমেন্ট পেপার দিলাম। সে সেটা কিছুক্ষণ দেখে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আমি তাকে বললাম, তুমি ভুল করছো। আমি স্বেচ্ছায় তোমাকে সম্পত্তি দিয়েছি। আমি চাই তুমিও তোমার নতুন জীবনে সুখী হও। এবার সে আর নিজেকে সামলাতে না পেরে আমার সামনে কেঁদে ফেলল, যেটা আমি চাইছিলাম। গত কদিন ধরে যে চিন্তাগুলো আমাকে আচ্ছন্ন করে রেখেছিল, এখন আমি বুঝতে পারছি আমার ডিভোর্স পেতে আর তেমন কোনো কষ্ট হবে না। পরদিন আমি অফিস থেকে বাসায় পৌঁছে দেখলাম আমার স্ত্রী কী যেন লিখছে। আমি ক্লান্ত ছিলাম। সারাদিন জেনিফার সাথে ভালোই কেটেছে। বাইরে থেকে খেয়ে এসেছি, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সে আমাকে তার ডিভোর্স কন্ডিশন দিল। তাতে লেখা ছিল সে 1 মাস সময় চায়, আর এই 1 মাসে যতটা সম্ভব আমার সাথে সাধারণভাবে কাটাতে চায়। কারণ হিসাবে বলল, আগামী মাসে আমাদের একমাত্র ছেলের পরীক্ষা। তাই সে কোনো মতেই চায় না এই ডিভোর্সের কারণে তার পরীক্ষার কোনো ক্ষতি হোক। তার এই চাওয়াগুলো খুবই স্বাভাবিক ছিল, তাই আমি তাতে রাজি হয়ে গেলাম। কিন্তু আরেকটি জিনিস, যেটা সে ডিভোর্স কন্ডিশনের একদম নিচে লিখেছিল, অবাক করার মতো একটি অনুরোধ। সেটি হচ্ছে, আমি যেভাবে আমাদের বিয়ের রাতে তাকে কোলে নিয়ে বাসর ঘরে ঢুকেছিলাম, সেই একইভাবে আগামী 1 মাস তাকে বেডরুম থেকে লিভিং রুম পর্যন্ত নিয়ে যেতে হবে প্রতিদিন সকালে। আমি জেনিফারকে আমার স্ত্রীর এই আজব ইচ্ছের কথা বললাম। সে হাসতে হাসতে বলল, তোমার স্ত্রী যত বুদ্ধি করুক, ডিভোর্স তাকে দিতেই হবে। তুমি আমারই হবে। ডিভোর্সের যাবতীয় বিষয় খোলাসা হবার পর থেকে তার সাথে আমার সব রকম যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে গেল। প্রথম দিন যখন তাকে আমি কোলে তুলে নিয়ে যাচ্ছিলাম, আমার একটু কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমায় বয়স ধরে ফেলেছে কিছুটা। সে আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলছিল, ছেলেকে ডিভোর্সের ব্যাপারে কিছু বলার দরকার নেই। আমি নীরবে সায় দিলাম। এমন সময় আমার ছেলে পেছন থেকে আনন্দে চেঁচিয়ে উঠল। আব্বু আম্মুকে কোলে নিয়েছে আর হাততালি দিচ্ছিল। শেষ কবে তাকে এমন প্রফুল্ল দেখেছিলাম মনে করার চেষ্টা করলাম। তার কথা আমার শির দ্বারা একটা শিহরণ বয়ে নিয়ে গেল। কোথায় যেন একটা খারাপ লাগা অনুভব করলাম, কিন্তু এর উৎস তখন খুঁজে পাচ্ছিলাম না। এরপর তাকে লিভিং রুমে নামিয়ে দিলাম। সে সকালে নাস্তা রেডি করতে ব্যস্ত হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেও তার কাজে চলে গেল। দ্বিতীয় দিন আমরা আরও স্বাভাবিক আচরণ করলাম। যখন তাকে কোলে তুলে নিলাম, সে আমার বুকে মাথা রাখলো। আমি তার মৃদু গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ মনে হচ্ছিল আমি এই মহিলার দিকে অনেক দিন এইভাবে মনোযোগ দেইনি। বুঝতে পারলাম সে আর আগের মতো যুবতী নেই। তার চেহারায় হালকা ভাঁজ পড়েছে, তার 1-2টি চুল সাদা হয়েছে। আমাদের সংসারে যত ওজন সব মনে হচ্ছিল সে একাই এতদিন বহন করেছে। কিছুক্ষণের জন্য একটু অন্যমনস্ক হয়ে ভাবছিলাম আমি তার সাথে এতদিন যে অন্যায়গুলো করেছি। চতুর্থ দিন যখন তাকে কোলে নিলাম, তখন মনে হচ্ছিল আমাদের সেই পুরনো দিনগুলোর কথা। আমার স্ত্রীর প্রতি সেই পুরনো আকর্ষণ ফিরে আসছে অনুভব করছিলাম আমি। এই তো সেই মহিলা, যে তার জীবনে বিগত 10টি বছর আমার সাথে সংসার করেছে। পঞ্চম ও ষষ্ঠ দিনে লক্ষ্য করলাম আমার স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়ছে। যদিও জেনিফারকে এ বিষয়ে কিছুই বলিনি। যতই দিন যাচ্ছিল আমার স্ত্রীকে কোলে নেওয়ার বিষয়টা তত সহজ মনে হচ্ছিল। হয়তো বিগত দিনগুলোর কারণে অভ্যস্ত হয়ে পড়ছিলাম, অথবা নিজের কাছে ভালো লাগছিল। এর মধ্যে এই একদিন সকালে দেখলাম সে তার ড্রেসগুলো পরে দেখছিল আর বলছিল,
সবগুলো ড্রেস এখন বড় হয়। আমি লক্ষ্য করলাম সে শুকিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম কেন এখন তাকে কোলে নেওয়াটা সহজ হয়ে গিয়েছে। আবারও সে মৃদু ব্যথা অনুভব করলাম। এত কষ্ট যে নীরবে সহ্য করে নিয়েছে, অবচেতন মনেই আমি তার কাছে গেলাম, তার মাথায় হাত রাখলাম। এমন সময় আমার ছেলে আসলো, আমাকে বলতে লাগলো, আব্বু এবার আম্মুকে কোলে নেওয়ার সময় হয়েছে। প্রতিদিন সকালে তার মাকে কোলে নেওয়ার ব্যাপারটা তার কাছে এখন সবচেয়ে পছন্দের বিষয়। আমার স্ত্রী তাকে কাছে রাখলো, তারপর তাকে জড়িয়ে ধরে চুমু খেলো। আমি অন্যদিকে ফিরে রইলাম। ভয় হচ্ছিল যদি আমার সিদ্ধান্ত থেকে দূরে সরে যাই। এরপর বিগত দিনগুলোর মতো তাকে কোলে তুলে নিলাম। সে আমার গলায় জড়িয়ে ধরলো। আমিও তাকে বুকের মধ্যে আরও আগলে ধরলাম। মনে হচ্ছিল আমি আমার বিয়ের প্রথম রাতে আবার ফিরে গিয়েছি। এর সাথেই তো আমি আমৃত্যু থাকার প্রতিজ্ঞা করেছিলাম। শেষ দিন তাকে আরও হালকা মনে হচ্ছিল। তার জন্য আমি মনে মনে নিজেকে দোষারোপ করছিলাম। প্রতিদিনের মতো তাকে লিভিং রুমে নিয়ে গেলাম। তার চোখের কোণে দুফোঁটা অশ্রু দেখতে পেলাম, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। আমি তাকে শেষে চুমু খেলাম। কতদিন পর জানি না, ও আবেশে চোখ বন্ধ করে ফেলল। এরপর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিস শেষ করে বাসায় পৌঁছানোর সময় জেনিফারকে ফোন দিলাম। বললাম, আমি দুঃখিত, তোমাকে আমি বিয়ে করব না, আর আমার স্ত্রীকেও আমি ডিভোর্স দেব না। জেনিফার কিছু বলার আগে আমি ফোন রেখে দিলাম। বাসায় পৌঁছে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে বললাম, আমি ডিভোর্স চাই না। ও প্রথমে একটু চমকে উঠল, ততক্ষণ আমাকে জোরে একটা থাপ্পড় দিল। তারপর বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। আমি সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। একটা ফুলের দোকানে গেলাম। ওর পছন্দের সমস্ত ফুল দিয়ে একটা বুকেট বানালাম। সেলস কার্ড জিজ্ঞেস করলো, গিফট কার্ডে কি লিখবো? আমি বললাম, যতদিন মৃত্যু আমাদের আলাদা না করে ততদিন আমি প্রতিদিন তোমাকে কোলে নিয়ে যাব। এরপর ওর পছন্দের চকলেট কিনলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গল্প এখানে শেষ হয়ে গেলেই ভালো হতো। বাসায় ফিরলাম হাতে আমার স্ত্রীর জন্য উপহার নিয়ে, মুখে একটা তৃপ্তির হাসি নিয়ে, শুধুমাত্র তাকে নীরব নিতুর অবস্থায় খাটে পড়ে থাকতে দেখার জন্য। সে গত কয়েক মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করে চলেছিল, যেটা আমি বুঝতে পারিনি বা আমাকে বুঝতে দেয়নি। আমার স্ত্রী জানতো তার হাতে আর বেশি দিন সময় নেই, অথচ সে কখনো চায়নি আমারও জেনিফার সম্পর্ক, আমাদের সন্তানের মনে আমাদের বিরুদ্ধে কোনো প্রকার ক্ষোভ সৃষ্টি হোক। তাই তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আমাকে প্রমাণ করে গেল আমি একজন ভালো স্বামী ছিলাম।